জীবনে স্বপ্ন দেখা যতটা জরুরি তার থেকেও কিছুটা বেশি জরুরি সঠিক কাজ করা, যা প্রমাণ করে আমাদের দেশের সত্যিকারের হিরো করিমুল হক, যাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের হাতে সেলফি তোলা শিখিয়েছেন, যাকে দেওয়া হয়েছে আমাদের ভারতের চতুর্থ সর্বোচ্চ সম্মান পদ্মশ্রী। নমস্কার, আমি পিন্টু রায়। আজকের এই ভিডিও তাদের জন্য যারা জীবনে এগিয়ে যেতে চান, কিছু করে দেখাতে চান, জীবনের সফলতা অর্জন করতে চান। তো চলো শুরু করি আজকের ভিডিও। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের অন্তর্গত ধলাবাড়ি গ্রামের একটি খুবই দরিদ্র পরিবারে 1868 সালের 7 জুন জন্ম হয় করিমুল হকের। পাকা বাড়ি, রাস্তাঘাট, ভালো বিদ্যালয় কিছুই ছিল না, আর তার সাথে ছিল না কোনো কর্মের সংস্থান। অত্যন্ত গরিব পরিবার এবং তার সাথে 6 সন্তানের মধ্যে তৃতীয় ছিলেন তিনি। আর্থিক কারণে তৃতীয় শ্রেণীর পর আর তিনি কোনো পড়াশোনা করে উঠতে পারেননি। আর তাদের এলাকায় কাজ বলতে ছিল একমাত্র চা পাতা বাগানে কাজ করা আর কিছুটা কৃষি কাজ করা। আর তাদের এলাকাটি ছিল পুরো জঙ্গলে ভরা, আর সেই জঙ্গলে ছিল হাতি থেকে গন্ডার সমস্ত বন্য পশু। তাহলে তিনি কিভাবে সেই এলাকা থেকে উঠে এসে দেশে বিদেশে প্রায় 1 দশক ধরে চর্চার কেন্দ্র হয়ে উঠেছেন? কি করেছেন তিনি এমন, এবারে জানবো সেই অধ্যায়। তিনি পড়াশোনা ছেড়ে দিয়ে ছোটতেই স্থানীয় চা বাগানে কাজ শুরু করেন। তার মাসিক বেতন ছিল প্রায় 4000 থেকে 5000 টাকা। কিন্তু যখন 1995 সালে, যখন তার বয়স 27, একদিন রাতে তার মা প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। তিনি দরজায় দরজায় সাহায্য চেয়ে ফিরলেন, কারণ তাদের এলাকাটাই এমন। কিন্তু কারো সাহায্য করার সামর্থ্যই ছিল না। তাদের নিকটতম হসপিটাল ছিল 40 কিলোমিটার দূরে, যার ফলে তার নিজের চোখের সামনেই মা হার্ট অ্যাটাকে মারা গেলেন। আর এটাই ছিল সেই মুহূর্ত যা তার মানসিক অবস্থার উপর প্রচন্ড প্রভাব ফেলে। সে সময় সে কতটা হতাশ হয় তার বলার কোনো সীমা নেই। আর তার মনের মধ্যে একটা বীজ সেই সময় থেকে বপন হওয়া শুরু হয় যে এরপর আমি আর কাউকে এভাবে মরতে দেব না। কিন্তু তার হাতে তো কোনো কিছু করার ছিল না, না ছিল ধন সম্পত্তি, না ছিল কোনো পাওয়ার, না ছিল কোনো তার পথ। তাহলে সে কিভাবে মানুষকে বাঁচাবে, কিভাবে তার এই প্রতিজ্ঞা পূর্ণ করবে? সে কিন্তু সত্যি এই সমস্ত কিছু ভেবে প্রচন্ড হতাশ হয়ে পড়ে। আমরাও তারই মতো জীবনে কিছু করতে চাই, কিন্তু পরিবারের আর্থিক অবস্থা খারাপ, সাপোর্ট করার মতো কেউ নেই। আমরাও তারই মতো হতাশ হয়ে পড়ি। কিন্তু জানো, মাত্র 3 বছরের মধ্যেই সে তার জীবনের রাস্তা খুঁজে পেয়েছিল, যে রাস্তা তাকে ভারতের সর্বোচ্চ সম্মান পাইয়ে দিয়েছিল, যার জন্যই দেশে বিদেশে তার কিন্তু চর্চা হচ্ছে বর্তমানে। আর সেই রাস্তায় তাকে আমাদের পুরো দেশের জন্য একটা গর্বের বিষয় বানিয়ে তোলে। মা মারা যাওয়ার পর হতাশায় থাকলেও তার কিছু করার ছিল না, তাই সে আবার নিয়মিত বাগানে কাজে যেতে শুরু করে দেয়। কিন্তু 1998 সালে হঠাৎ একদিন বাগানে কাজ করতে করতে তার একজন সহকর্মী অসুস্থ হয়ে পড়েন। ঠিক তখনই বাগানের ধারে ছিল একটা মোটর সাইকেল অর্থাৎ বাইক। সে সাথে সাথেই একটুকু দেরি না করে ভয়ানক রাস্তা এবং নদী পার করে সেই অসুস্থ রোগীকে নিয়ে পৌঁছে যান হাসপাতালে, আর তাকে শীঘ্রই ভালোও করে তোলেন। এবার কিন্তু তার মনে একটা সান্ত্বনা আসে। তার মনে হয় সে একটা রাস্তা খুঁজে পেয়েছে। এবার সে প্রতিজ্ঞা করে যে অ্যাম্বুলেন্সের অভাবে আর কাউকে তিনি মরতে দেবেন না। কিন্তু হাত শূন্য, টাকা নেই, কিভাবে অসুস্থ অসহায় মানুষের সেবা করবে? চলুন জানি এবারে তার সেই অধ্যায়। তার বারবার মনে হতে থাকে যে তার যদি একটা নিজের বাইক হয় তাহলে সে হয়তো অসুস্থ মানুষের সেবা করতে পারবে। তাই সে লোন নিয়ে একটা বাইক কেনে, আর সেটাকেই সে বানিয়ে ফেলে অ্যাম্বুলেন্স। তিনি একদিকে বাগানে কাজ করেন আর সেই টাকা দিয়েই অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছে দিতেন। সকাল, দুপুর, সন্ধ্যা, রাত, মাঝরাত, যে সময়ই হোক না কেন, তার কাছে যদি কোনো খবর আসে যে কেউ একজন অসুস্থ হয়েছে, সে জঙ্গল, ঝাড়, ভয়ানক রাস্তা, নদী কিচ্ছু বোঝে না। সে সাথে সাথে পৌঁছে যায় সেই অসুস্থের বাড়ি এবং তাকে বাইকে উঠিয়ে নিয়ে পৌঁছে দেয় হাসপাতালে। আর বলে না যে অন্যজনের পাশে দাঁড়ায় ভগবান তার পাশে দাঁড়ায়। সে এত আপদ বিপদ পার করে হাসপাতাল যান, কিন্তু তার সামনে কখনো কোনো ভয়ানক পশু আসেননি, কারণ পশুরাও জানে এই মানুষটি মানুষের সেবা করছে নিজের সামর্থ্যের বাইরে গিয়ে। আর পাশাপাশি তিনি নিজেও সুই দেওয়া, ক্ষত পরিষ্কার করা, এই সমস্ত কাজ শিখে নেন বিভিন্ন চিকিৎসকের কাছ থেকে। আর তোমরা জানোই আমাদের দেশের মানুষ, তারা নিজে কিছু করবে না, কিন্তু অন্যরা কিছু করলে তার কাজে বাধা অবশ্যই দেবে, তাকে নিয়ে ঠাট্টা উপহাস অবশ্যই করবে, তাকে ছোট করার বারবার চেষ্টা করবে। তাহলে কিভাবে সে এই সমাজের উপহাসের সাথে লড়াই করলেন? চলুন জানি সেই কথা। যখন তিনি সমাজের সেবা শুরু করলেন, তখন অনেক মানুষ তাকে নিয়ে ঠাট্টা শুরু করে দিয়েছিল। অনেকে নাকি তাকে পাগল মনে করত, কারণ তার তো নিজের সংসারই ঠিক মতো চলে না, কিন্তু সে চলেছে অন্যের উপকার করতে। কিন্তু যে সমস্ত লোকদের তিনি রক্ষা করছেন, অসুস্থদের সুস্থ করে তুলছেন, তাদের নজরে তিনি ধীরে ধীরে হয়ে উঠলেন দেবদূত, স্বয়ং ভগবান। আর সব থেকে বড় কথা, তিনি কখনো সমাজের কথায় কানই দেননি। আর আজ দেখো, টাকা দিয়ে যা পাওয়া যায় না তা অর্জন করেছেন তিনি। তাই আমাদেরও মাথা নিচু করে কাজ করে যেতে হবে। সমাজ কি বলছে সেটার দিকে ধ্যান দিলে কিন্তু চলবে না।
সত্যি বলতে তার এলাকায় বড় অ্যাম্বুলেন্সের থেকে বেশি কার্যকর হলো তার বাইক অ্যাম্বুলেন্স। 2018 সালে বাজাজ অটো তার বাইকটাকে উন্নত মানের করে তোলেন। এখনো অবধি তিনি প্রায় 7,000-এরও বেশি রোগীকে হাসপাতালে পৌঁছে দেন। 20টিরও বেশি গ্রাম তার এই কাজে উপকৃত হয়েছে। 2017 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত করে। তিনি আরো বিভিন্ন পুরস্কার পেয়েছেন, যা তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ। সাংবাদিক বা সমাজকর্মী বিশ্বজিৎ ঝা তার জীবন নিয়ে বাইক অ্যাম্বুলেন্স দাদা নামে একটি বই লিখেছেন, যা 2021 সালে প্রকাশিত হয়। আর এবছর 2026 সালে তার নামে একটা মুভিও আসতে চলেছে, যাতে অভিনয় করেছেন অভিনেতা দেব। বর্তমানে এই স্বার্থপর দুনিয়ায় কয়জন মানুষ অন্যের কথা চিন্তা করেন ভাবেন তো? যেখানে একজন মানুষ একজন আরেকজনকে ঠকাতে ব্যস্ত, সেখানে এই ধরনের মানুষ আমাদের দেশের সত্যিকারের হিরো। তিনি তার পুরো জীবনটা সমাজের নামে করে দিয়েছেন। বর্তমানে নিজের খরচায় একটা হাসপাতাল বানাচ্ছেন এবং অনেক মহিলাদের সেলাই শেখাচ্ছেন। তার দুই ছেলে রাজেশ পানের দোকান এবং রাজু মোবাইল রিপেয়ারিং এর কাজ করে। এ থেকেই তাদের সংসার চলে। ভাবুন, আজ তিনি যে পর্যায়ে পৌঁছেছেন, অনেক মানুষের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকতে পারে, তারা কিন্তু তার এই পর্যায়ে পৌঁছাতে পারেননি। এটাই ছিল বায়োগ্রাফি সিরিজের প্রথম ভিডিও। তোমরা এর পরবর্তী ভিডিওগুলি অবশ্যই দেখবে।